আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা স্পেশালি স্টুডেন্টদের জন্য এবং সেই সমস্ত টিচারদের জন্য যারা সদ্য পড়াতে শুরু করেছে। যাই হোক, আর আজকের টপিক হলো ওয়ার্ড মুখস্থ করা কতটা প্রয়োজন এবং ওয়ার্ড মুখস্থ কিভাবে করতে হবে। আমার যেগুলো জানা আছে আমি সেগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। যাই হোক, তো মনে করো যে একটা স্টুডেন্ট একটা পরীক্ষা দিতে গেল, পরীক্ষার হলে একটা আনসিন প্যাসেজ এসছে। আনসিন প্যাসেজ মানে হলো সেই প্যাসেজ যেটা তার পাঠ্যপুস্তকে ছিল না। সে যখন সেই আনসিন প্যাসেজটা সলভ করবে আর সেখানে যে কিছু ওয়ার্ড থাকবে আর ওয়ার্ডের মানে যদি না জানা থাকে তাহলে সে অ্যান্সার করতে পারবে না। অন্যদিকে যখন সে রাইটিং স্কিলে যাবে, রাইটিং স্কিল যখন করবে, একটা প্যারাগ্রাফ লিখবে বা লেটার লিখবে, লেটারের টপিক রিলেটেড যে ওয়ার্ডগুলো হয় তার মানে যদি না জানা থাকে, ওয়ার্ডের মানে যদি না থাকে, প্রপার ওয়ার্ডের মিনিং না জানা থাকে, তাহলে সে তার ভাবকে কীভাবে ব্যক্ত করবে, সে লিখতে পারবে না। আর গ্রামারের ক্ষেত্রেও আমি দেখেছি যে যে সমস্ত স্টুডেন্ট মানে বুঝে বুঝে গ্রামারগুলোকে করে তারা বেশি তাড়াতাড়ি বুঝতে পারে এবং তারা কমই ভুলে, কারণ মানে বুঝে করলে বেশি ভালো করে বুঝতে পারা যায়, এটাই আমার অভিজ্ঞতা। তো যাই হোক, আরও এক্সাম্পল আছে। এবার রইল যে কিভাবে একজন টিচার যে শুরু করেছে পড়াতে সদ্য, সে কীভাবে স্টুডেন্টদেরকে মুখস্থ করাবে। এইভাবে মুখস্থ করাবে যে মনে করে নাও যে একটা টিচার কোনো একটা চ্যাপ্টার শেষ করলো, পরের দিন কোনো একটা নতুন অধ্যায় তিনি শুরু করবেন। তো নতুন যে অধ্যায়টা শুরু করবেন, যেমন মনে করো যে ক্লাস 10-এর প্রথম অধ্যায়টা হচ্ছে ফাদার সেলফ। স্যার প্রথম অধ্যায়টা যখন শেষ করবে আর পরের অধ্যায়টা হচ্ছে দ্য ফেবল, কবিতা আছে, ছোট্ট কবিতা। তো সেই কবিতাটা যখন স্যার পড়াবেন পরের দিন, তো স্যার কী করবেন যে স্টুডেন্টদেরকে আজকেই বলে দেবে যে তোমরা এই কবিতাটার সমস্ত ওয়ার্ড পড়ে আসবে। যদি কবিতাটা অনেক বড় হয় তাহলে হাফ পড়ে আসবে, 20টা পড়ে আসবে, কিন্তু যেহেতু কবিতাটা ছোট তাই বললাম যে সমস্ত ওয়ার্ডের মানে তোমরা ভালোভাবে পড়ে আসবে। আর যেটার বাংলা বুঝতে পারবে না, কঠিন বাংলা, সেটা আমাকে পরের দিন এসে জিজ্ঞেস করবে। তো এইভাবে একটা টিচার মুখস্থ দেবে এবং মুখস্থ করতে দেবে এবং জোর দেবে যে মুখস্থ করে নিয়ে আসতেই হবে। এবার স্টুডেন্টরা পরের দিন যখন ওয়ার্ড মিনিং করে নিয়ে আসবে তখন স্যার ওদেরকে জিজ্ঞেস করবে এবং স্যার যে ওয়ার্ডের মানে জিজ্ঞেস করে, তো যেটা প্রবলেম ফেস করে সেটা হচ্ছে এরকম যে স্টুডেন্ট যদি কম থাকে তাহলে টিচার একে একে সবাইকে ধরতে পারে সময়ের মধ্যে, কিন্তু স্টুডেন্ট যদি বেশি থাকে তাহলে টিচার কী করবেন, টিচার এরকম করবেন যে কোনো একটা স্টুডেন্টকে দায়িত্ব দিয়ে দেবে যে তুমি তোমার পাশের জনকে বা পেছনের জনকে বা সামনের জনকে তুমি জিজ্ঞেস করো। এইভাবে আরেকজনকে দায়িত্ব দিয়ে দেবে। এইভাবে তিনি পুরো ক্লাসকে ইনস্ট্রাকশন দেবেন যে একজন আরেকজনকে যাতে মানেটা জিজ্ঞেস করে নেয় আর কেমন পারলো না পারলো স্যারকে যাতে বলে। এইভাবে তিনি দিতে পারেন, আর স্টুডেন্ট কম থাকলে তো সুবিধে। এবার স্টুডেন্টরা যখন ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিল, তখন যখন টিচার এবার ওই ফেবল কবিতাটা পড়াবে তাহলে স্টুডেন্টরা কবিতাটাকে বেশি ভালো করে বুঝতে পারবে। রিজন যে কবিতাটাতে যে ওয়ার্ডগুলো ইউজ হয়েছে সেই ওয়ার্ডগুলোর মিনিংগুলো কবিতাটা শোনার সময় স্যারের কাছ থেকে ওরা রিলেট করতে পারবে যে স্যার কী বলতে চাইছে। এক কথায় বোঝার পার্সেন্টেজটা বেশি হবে। ফর এক্সাম্পল, একটা স্টুডেন্ট ওই কবিতার একটা ওয়ার্ড মুখস্থ করেনি, জানাই নেই, আর একটা স্টুডেন্টের ওই কবিতাটার ওয়ার্ড মিনিং আগে থেকে অনেকগুলো জানা আছে, তাহলে কে বেশি ভালো করে বুঝতে পারবে? অবশ্যই যে মুখস্থ করে এসছে সেই বেশি ভালো করে বুঝতে পারবে। এইভাবে টিচার স্টুডেন্টদেরকে ওয়ার্ড মিনিং মুখস্থ করতে দেবে। আর আমার দেখা মতো এটুকুই যে স্টুডেন্টের ওয়ার্ড মিনিং বেশি আছে সেই স্টুডেন্টের অনেক লাভ। সে আনসিন প্যাসেজগুলো বেশি পারবে, সে স্যারের টপিক ভালো করে বুঝতে পারবে, গ্রামার তাড়াতাড়ি বুঝতে পারবে। আর তার সামনে যে এইভাবে যদি পড়ানো হয় ওয়ার্ড মিনিংয়ের উপর জোর দিয়ে, তাহলে একটা এমন টাইম আসবে, একটা স্টুডেন্টকে যদি 7 থেকে এইভাবে পড়ানো হয় 2 বছর বা 3 বছর, তাহলে আমার মনে হয় যে 2 বছর 3 বছর পরে স্টুডেন্টটা এতটাই স্ট্রং হয়ে যাবে যে তার সামনে যদি কেউ ইংরেজিতে কথা বলে, নর্মাল ইংরেজিতে, তাহলে সে বুঝতে পারবে এবং নিজের ভাবও ধীরে ধীরে ও ব্যক্ত করতে পারবে। কারণ আমি দেখেছি স্টুডেন্ট এইরকম, যেমন আমার কিছু কিছু স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ যারা মাধ্যমিক দিয়েছে এবং আলহামদুলিল্লাহ ওরা ভালোই রেজাল্ট করেছে, আমি হ্যাপি, ওদের রেজাল্টে আমি হ্যাপি। তো কিছু স্টুডেন্ট আছে, তাদের সামনে যখন আমি ইংরেজিতে কথা বলি, যতটা পারি আমি চেষ্টা করি, তাদের সামনে যখন আমি ইংরেজিতে কথা বলি, তাহলে আমার মনে হয় যে স্টুডেন্টটা
তো ওরা বুঝতে পারে, আর এটা ভেবে আমাকে খুব ভালো লাগে। এবং ওরা একটু লজ্জা করে, আমি ওদেরকে ইংরেজিতে মাঝে মাঝে কিছু জিজ্ঞেস করি, তখন ওরা উত্তর দেয়, খুব ফ্লুয়েন্ট না হলেও এটুকু ভেবে ভালো লাগে যে আমি যা জিজ্ঞেস করছি তা বুঝতে পারছি এবং ওরাও নিজের ভাবকে ব্যক্ত করতে পারছে, বাট ফ্লুয়েন্সি নেই। এবং ফ্লুয়েন্সির ইম্পর্টেন্স এবং গুরুত্ব নিয়ে পরে আলোচনা করা যেতে পারে, এবং ওটা একটা আলাদা টপিক, কীভাবে ফ্লুয়েন্সি বাড়ানো যায় ইত্যাদি ইত্যাদি, ইনশাআল্লাহ সময় পেলে বলবো। যাই হোক, আপাতত মাথায় আমার এগুলোই আসছে, আর আমার কাছে কিছু আসছে না, তো পরে বলবো ইনশাআল্লাহ। যাই হোক, বেস্ট অফ লাক অল দ্য স্টুডেন্টস, ওয়ার্ড মেমোরাইজ করো। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, কখনোই ওয়ার্ড ডিকশনারি থেকে মুখস্থ করবে না। যে অনেককেই বলতে শুনেছি ডিকশনারি থেকে রোজ রোজ 10টা করে ওয়ার্ড মুখস্থ করো না। কোনো ওয়ার্ডের মানে জানার পরে সেই ওয়ার্ডকে সেন্টেন্সের সঙ্গে পড়তে হবে। ফর এক্সাম্পল, ব্রেভ মানে সাহসী। তো ব্রেভ ওয়ার্ডটার মানে কোনো একটা স্টুডেন্ট যখন প্রথমবার জানলো যে ব্রেভ মানে সাহসী, তখন তাকে ব্রেভ দিয়ে 5টা 6টা বাক্য জানতে হবে। আজকালকার যুগে, টেকনোলজির যুগ, যে কোনো টাইমে ব্রেভ ওয়ার্ড দিয়ে 5টা বাক্য এবং তার বাংলা 5টা মানে জানা খুব সহজ। তো এইভাবে স্টুডেন্টরা তো নিজে নিজে পারবে না, তাদেরকে গাইড করতে হবে, টিচারদেরকে, প্যারেন্টসদেরকে। তো এইভাবে পড়তে হবে। একটা স্টুডেন্ট, মানে আমি বিএডের কোনো একটা বইয়ে পড়েছিলাম যে কোনো একটা স্টুডেন্ট যখন কোনো একটা ওয়ার্ডের মিনিং সেন্টেন্সের সঙ্গে পড়ে, প্রসঙ্গক্রমে পড়ে, তখন সেটা তার মাথায় বেশি দিন থাকে। আই হোপ, আর কিছু বলবো না, ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক অল দি স্টুডেন্টস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই।